আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সকলের অংশগ্রহণে নিশ্চিত হোক সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম সৌন্দর্য। দেশে বিদ্যমান নিবন্ধনকৃত সব বৈধ রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হয়ে ওঠে আনন্দ উল্লাসের উৎস। জনরায়ের কাঠগড়ায় বিচার পাওয়া না পাওয়ার হিসেব বুঝিয়ে দেয় ভোটাররা। অতীত ইতিহাস আর দেশ সেবার খতিয়ান যুক্ত হয় সাফল্যের মূল মন্ত্র হিসেবে। হোক দেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। দীর্ঘ ১৬ বছরের স্বৈরতন্ত্র, স্বৈরশাসক, অবৈধ ফ্যাসিবাদীর নির্বাচনকে টেক্কা দিয়ে এবার একটি ইতিহাস গড়া পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন হোক, এটাই আমরা কামনা করি। সেই ভাবনা থেকেই অবশেষে স্বস্তির দেখা মিলছে। নির্বাচন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই, সম্ভাব্য তারিখ ৯, ১০, ১১ শীঘ্রই জানানো হবে রোডম্যাপ। এরপর জানিয়ে দিব আসলেই এটি সত্য ঘটনা নাকি নিছকই ফেক নিউজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কি মারা গেছেন? জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব সচিবালয়ে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। আরো জানিয়ে দিব সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, সাক্ষাৎকারে যা বললেন ওবায়দুল কাদের। এবং জানিয়ে দিব মেয়র দায়িত্ব প্রদানের দাবি, মন্ত্রণালয়ে ইশরাকের নতুন চিঠি। সর্বশেষ জানিয়ে দেব চুপ করে থাকলে ইতিহাসও ক্ষমা করবে না, বলছে আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। রাজনৈতিক দলের জন্য দারুণ সুখবর। নির্বাচন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, সম্ভাব্য তারিখ ৯, ১০, ১১ শীঘ্রই জানানো হবে রোডম্যাপ। বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য তারিখ ৯, ১০ কিংবা ১১ই ফেব্রুয়ারি। ১০ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনাই বেশি। নির্বাচন কমিশনও এজন্য প্রস্তুত রয়েছে। এ সংক্রান্ত রোডম্যাপ শীঘ্রই দেশবাসীকে জানানো হবে। এর ফলে চলমান রাজনৈতিক অস্থিরতা অনেক অংশেই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উপদেষ্টা পরিষদ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাবনাকে সমন্বয় করে সরকার নির্বাচনের এই তারিখ চূড়ান্ত করতে যাচ্ছে। এ সময়ের মধ্যে যতটা সম্ভব ফ্যাসিবাদীদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের কাজ করা হবে। সময় স্বল্পতার কারণে যেসব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে না, সেগুলো সম্পন্নের দায়িত্ব নতুন সরকারের উপর বর্তাবে। সময়ের অভাবে সরকার কোনো কাজ সম্পন্ন করতে পারেনি, তার একটি চিত্র বিদায়ের আগে জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৬ সালে পবিত্র রমজান শুরু হবে ১৭ কিংবা ১৮ই ফেব্রুয়ারি। রোজা এবং ঈদুল ফিতরে কেটে যাবে মার্চ মাস। এপ্রিল, মে ও জুন মাস কেটে যাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং ঈদুল আজহা উদ্যাপনে। তাছাড়া অতিরিক্ত গরম এবং ঝড় বৃষ্টির কারণে ওই মাসগুলো নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত নয়। এসব কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেব্রুয়ারি মাসকেই বেছে নেওয়া হচ্ছে। দেশে ইতিপূর্বে ১২টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে সর্বোচ্চ ৩টি নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে। ডিসেম্বর, জানুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হয় ২টি করে নির্বাচন। একটি করে নির্বাচন অনুষ্ঠিত হয় মে, জুন এবং অক্টোবর মাসে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীতের তীব্রতা কিছু কমে আসে, আবহাওয়া ভালো থাকে, কৃষকের হাতে কাজের চাপও তুলনামূলক কম থাকে। এজন্য আগামী নির্বাচনের জন্য এই সময়কে বেছে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে এখন নির্বাচনই প্রধান আলোচ্য বিষয়। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য মুখিয়ে আছে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। এতদিন তারা নির্বাচনী রোডম্যাপের জন্য চাপ দিলেও তাদের সর্বশেষ অবস্থান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আরেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের বিচার সংস্কারকে গুরুত্ব দিলেও তারা নির্বাচনী রোডম্যাপ চায়। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের উদ্যোগে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ফ্যাসিবাদীদের বিচার ও রাষ্ট্র সংস্কার চায়। অপরাপর রাজনৈতিক দলগুলো
দলগুলো সংস্কার এবং বিচারের উপর জোর দিচ্ছেন, তবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন তাদেরও দাবি। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও নতুন বছরে নতুন নির্বাচিত সরকার দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এমন একটি প্রেক্ষাপটে সবার মতামতকে বিবেচনায় নিয়ে একটি মধ্যপন্থা অবলম্বন করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনোভাবেই জুনের পরে হবে না। নির্বাচন আয়োজনের প্রস্তুতির পাশাপাশি সরকারের সামনে অগ্রাধিকার তালিকায় রয়েছে রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করা। তারা আশা করছেন আগামী মাসের মধ্যে সংস্কারের একটি রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হবে। ফ্যাসিস্টদের বিচারের প্রক্রিয়াও গুছিয়ে এনেছেন তারা। বিচার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা 1টি থেকে বাড়িয়ে 2টি করা হয়েছে। কাজ শুরু করেছে নতুন ট্রাইব্যুনাল। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক চার্জ গঠন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পাশাপাশি পলাতক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে চার্জ গঠন অব্যাহত আছে। সর্বশেষ পালিয়ে যাওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে অপরাপর নেতার বিষয়ে কঠিন বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নাম প্রকাশ না করার শর্তে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা রবিবার জনকণ্ঠকে বলেন, 1,500 লাশের উপর দাঁড়িয়ে শপথ নেওয়া বর্তমান সরকার যেন তেন একটা নির্বাচন করতে পারে না। গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে কাজ করে চলেছি। কিন্তু গণ অভ্যুত্থানের প্রধান শরিক দল বিএনপি বরাবরই নির্বাচনী রোডম্যাপ চেয়ে সরকারকে চাপ দিয়ে আসছে। এজন্য সংস্কারের বিষয়ে তাদের কাছ থেকে তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কি মারা গেছেন? ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সোমবার বিকেলে রিউমার স্ক্যানারে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত 21শে মে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত দেবী শেঠি হাসপাতালে মারা গিয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পোস্টটিতে আরও দাবি করা হয়, হার্টের জটিলতা নিয়ে তিনি ওই হাসপাতালে 5 দিন আগে ভর্তি হয়েছিলেন। এতে আরও বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মারা যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার মারা যাওয়ার তথ্যটি প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার জানায়, দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ডক্টর দেবী শেঠির নারায়ণা হাসপাতালে আসাদুজ্জামান খান কামালের মারা যাওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। এতে আরও উল্লেখ করা হয়, যেহেতু আসাদুজ্জামান খান কামাল বিগত আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রী ছিলেন, সেহেতু তিনি মারা গেলে স্বাভাবিকভাবে এই বিষয়ে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে শোকবার্তা প্রচার হওয়ার কথা। তবে সংগঠনটির পেজে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রতিবেদনটিতে বলা হয়, গত 24শে মে প্রচারিত ঘোষণা সংবলিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়, যেখানে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো বক্তব্য, বিবৃতি বা কর্মসূচি শুধু দলীয় ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত হবে এবং ওই বক্তব্যই অফিসিয়াল, অর্থাৎ আওয়ামী লীগের অফিসিয়াল মাধ্যম থেকেও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর কোনো দাবি করা হয়নি। সুতরাং ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেঙ্গালুরুতে মারা গিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা জানায় রিউমার স্ক্যানার। সচিবালয়ে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। বাংলাদেশ সচিবালয় ও এর আশেপাশের এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার রাতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 10ই মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে। এমত অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়।
সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, সাক্ষাৎকারে যা বললেন ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 5ই আগস্ট তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, একসময় তিনি মৃত্যুর একেবারেই কাছাকাছি ছিলেন এবং ভাগ্যক্রমে বেঁচে যান। তিনি বলেন, আমি খুবই ভাগ্যবান যে সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু থেকে ফিরে এসেছি। ঘটনাটি ঘটেছিল তার নিজ সংসদ এলাকায়। তিনি জানান, ওই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তিনি নিজের বাসা ছেড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিতে বাধ্য হন। চারদিক থেকে মিছিল আসছিল এবং মূলত তা প্রধানমন্ত্রীর বাসভবন কেন্দ্রিক হলেও তা ছড়িয়ে পড়ে তার সংসদ এলাকাতেও। হঠাৎ করেই পরিস্থিতি লুটপাটের রূপ নেয়। তিনি বলেন, আমার নিজের বাসায় লুটপাট চালানো হয়, আশ্রয় নেওয়াও বাসায়ও হামলা হয়। যদিও সেখানে আমি আছি তা তারা জানতো না। বাসার ভেতর লোকজন ঢুকে পড়ে, ভাঙচুর ও লুটপাট শুরু করে। তখন তিনি ও তার স্ত্রী মিলে বাথরুমে লুকিয়ে পড়েন এবং প্রায় 5 ঘন্টা সেখানেই অবস্থান করেন। এক পর্যায়ে হামলাকারীরা বাথরুমের ভেতরেও ঢোকার চেষ্টা করে। তার স্ত্রী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন এবং বলেন তিনি অসুস্থ। তবে শেষ পর্যন্ত 7-8 জন যুবক জোরপূর্বক বাথরুমে প্রবেশ করে। তখনই তারা সাধারণ সম্পাদককে দেখে ফেলেন। কেউ একজন চিৎকার করে বলে ওঠে, আপনি এখনো আছেন? কিন্তু আচমকা পরিবেশ পাল্টে যায়। কিছু যুবক তার ছবি তোলা শুরু করে, কেউ কেউ সেলফি নেয়, কারণ তারা তাকে চিনতে পারে। এরপর দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে হামলাকারীরা। একদল চেয়েছিল তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, অন্য দল চেয়েছিল জনতার হাতে শরবত করতে। তিনি বলেন, মানসিকভাবে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তিনি আরো জানান, পরে হামলাকারীদের মধ্যে থেকেই 2 জন যুবক তাকে এবং তার স্ত্রীকে একটি খালি ট্যাক্সিতে তুলে দেন। তারা আশেপাশের লোকজনকে জানায়, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি। এভাবেই তারা নিরাপদে তাকে সেখান থেকে বের করে আনে এবং অনেক দূরের একটি স্থানে পৌঁছে দেয়। শেষে তিনি বলেন, তারা যখন বাথরুমে ঢুকেছিল ভাবতেই পারেনি আমি বেঁচে থাকবো, কিন্তু আমার ভাগ্য ছিল আমি বেঁচে যাই। এই ঘটনাটি তার জীবনের এক দুঃস্বপ্নের মতো। রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং এটি নিছক রাজনৈতিক বিক্ষোভ ছিল না, বরং অনেকটাই পরিকল্পিত সহিংসতা ও লুটপাটের আকার ধারণ করেছিল। মেয়র দায়িত্ব প্রদানের দাবি মন্ত্রণালয়ে ইশরাকের নতুন চিঠি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবারও আন্দোলন করেছেন তার সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের ভেতরে অস্থায়ী মঞ্চের সামনে তার সমর্থকরা জড়ো হয়ে আন্দোলন করেন। সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মরত ইশরাক সমর্থক কর্মচারীরা অংশ নেন। এদিকে শপথ পড়ানোর আয়োজন করতে নিজের আইনজীবীর মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ইশরাক। সরজমিনে দেখা গেছে 15ই মে নগর ভবনের প্রধান ফটকে যে তালা লাগানো হয়েছিল তা এখনো রয়েছে। নগর ভবনের ভেতরের প্রতিটি গেট তালাবদ্ধ। কর্মকর্তা কর্মচারীরা কেউই অফিস করতে পারেননি। আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীরা জানান, ইশরাকের ওপর অন্যায় করছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে ইশরাককে শপথ পড়ানোর দাবি জানান তারা। ইশরাককে মেয়র শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা। এদিকে সোমবার মেয়রের শপথ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে ফের চিঠি দিয়েছেন ইশরাক। এদিন সকালে তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ তাগিদ দেন, নোটিশ পাঠান। এর আগে গত 17ই মে শপথ চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলেন ইশরাক। চিঠিতে স্থানীয় সরকার আইন 2009 এর ধারা 7(2) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে ইশরাককে ডিএসসিসির নির্বাচিত মেয়র হিসাবে শপথ পাঠ করানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ইশরাককে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। 22শে মে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করার রিট সরাসরি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। লিভ টু আপিলকারীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। মঙ্গলবার চেম্বার আদালতে শুনানি হতে পারে। চুপ করে থাকলে ইতিহাসও ক্ষমা করবে না বলছে আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, চুপ করে থাকলে ইতিহাসও ক্ষমা করবে না। সোমবার তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন। তিনি তার পোস্টে লিখেছেন, গুম কোনো ব্যক্তি নয়, একটি রাষ্ট্রীয় নীরবতা। আর এই নীরবতা ভাঙতে হবে। চুপ করে থাকলে ইতিহাসও ক্ষমা করবে না। গুমের বিরুদ্ধে কথা বলুন। তিনি আরো বলেন, গুম আওয়ামী শাসন আমলের একটি বর্বর দুঃশাসনের নমুনা। 2009 থেকে
সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছেন। সংখ্যাটি আরও অনেক বড়। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে পালিত হয় গুম সপ্তাহ।